এটিএন নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমি মাশায়েখ শশী আজ আপনাদের সঙ্গে আছি। শিরোনাম রেখেছি সংবিধান সংস্কারের চাপ। দুজন অতিথি আজকে আমাদেরকে স্টুডিওতে সময় দিচ্ছেন। আমাদের সঙ্গে আছেন জনাব সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। একই সাথে আমরা পেয়েছি জনাব কামরুজ্জামান রতনকে, সংসদ সদস্য, মুন্সিগঞ্জ ৩ বিএনপি। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাই, মানে বিষয়টি যেহেতু রেখেছি সংবিধান সংস্কারের চাপ, একটা প্রশ্ন দিয়ে আপনার কাছে সেটাই জানতে চাই যে বিএনপি সরকারকে সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন মানে ডাকার জন্য দাবি জানিয়েছে 11 দলীয় ঐক্য। আপনি জানেন আজকে একটা প্রেস ব্রিফিংয়ে তারা জানিয়েছে, বলছেন যে আগামীকাল যেহেতু সরকারের 30 দিন পূর্ণ হবে, কালকের মধ্যে এটা না ডাকলে তারা রাজপথে আন্দোলনে যাবেন। আপনার কাছে প্রথমে জানতে চাই, মানে সরকার এবং বিরোধী দল আসলে কি এত দ্রুত মানে রাজপথে কনফ্রন্টেশনে যাবেন, নাকি এটা বাগাড়ম্বর বলছেন? না, বাগাড়ম্বর না। ধন্যবাদ আপনাকে এবং কামরুজ্জামান রতন ভাইকে শুভেচ্ছা, অভিনন্দন। তিনি সংসদ সদস্য হিসেবে এই প্রথম এটিএন নিউজের সংলাপে এসেছেন, স্বাধীন সংলাপে। আশা করি স্বাধীনভাবে তিনি কথা বলবেন, সংসদের ভেতরে বাইরে। স্বাধীনভাবে মানে দলীয় স্বাধীনতা না, এর বাইরে। বিষয়টি হচ্ছে যে বিরোধী দল কিন্তু অনেক দিন ধরে চাপ দিয়ে আসছে। শপথ যখন নেয়নি, বিএনপির সংসদ সদস্যরা যখন 2টি শপথ নেননি, তখন জামায়াত ইসলাম কিন্তু শপথ নেবেন না বলেই ঘোষণা করে দিয়েছিলেন। পরে কিছুক্ষণ পর অবশ্য শপথ নিয়েছেন, তারা 2টি শপথ নিয়েছেন। এখন নির্বাচন কমিশন থেকে 2টি শপথের কথাই বলা হয়েছে। আসলে যে সমস্যা নির্বাচনের আগে সমাধান করার কথা, সেটি সমাধান না হয় এই জটিলতা। একটা আছে আইনি দিক, আরেকটি আছে রাজনৈতিক দিক। তবে সংবিধান, এই জাতীয় ঐকমত্য কমিশনের যেসব সিদ্ধান্ত হয়েছে, জুলাই সনদে যেসব বিষয়ে লেখা হয়েছে এবং সর্বশেষ সাংবিধানিক আদেশে, এই 3টার মধ্যেও কিন্তু আবার এক ধরনের লুকোচুরি যদি বলি, এক ধরনের মারপ্যাচ আছে। কোনোটা সংশোধনী সহ, আপত্তি সহ, আবার কোনোটা একেবারে আপত্তি বাদ দিয়ে। সুতরাং এই যে বিরোধ, এই বিরোধের নিষ্পত্তি, আমি মনে করি যে এটি রাজনৈতিক সমস্যা যেহেতু, এবং রাজনৈতিক সমঝোতাই তারা যেতে চান। সংসদের ভেতরে বাইরে, সংসদে আলোচনা করে এটা সমাধান প্রথমেই হবে না। এই কারণে এখন বিরোধী দল যদি বলে যে তারা এই শপথ না নিলে আমরা সংসদে যাব না, আন্দোলন করলো না বাইরে, তাহলে তো সংসদ হলো না। মানে মানে প্রথমেই এত এক্সট্রিম পর্যায়ে যাওয়ার কোনো লক্ষণ দেখছেন কিনা, নাকি মনে হচ্ছে যে উত্তপ্ত আছি? প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণ বর্জন করেছেন এবং বর্জন করতে যে তারা আবার কেউ কেউ যে জাতীয় সঙ্গীতকেও অসম্মান করেছেন, আমি মনে করি যে সেটা খুবই দুঃখজনক। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করব। এখন 2 দলের, যেমন আওয়ামী লীগ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি বিরোধী দলে, তা আমরা কত বলেছি যে একটা যে কোনো সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে একটা জায়গায় পৌঁছতে হবে। তখনকার ক্ষমতাসীন দল কিন্তু সেটা পৌঁছানোর চেষ্টা করেনি। চেষ্টা করলে নিশ্চয়ই বিরোধী দল, মানে কোনো একটা ডিসপুটেড বিষয়ে আওয়ামী লীগের সাথে সমঝোতায় পৌঁছানো তৎকালীন সময় বিএনপির জন্য যতটা কঠিন ছিল, এখনকার বিরোধী দল মানে 11 দলীয় ঐক্য বলি বা জামাত ইসলামী বলি, তার সাথে কি বিএনপির অতটা কঠিন হবে? একটা সময় তো এই দুই দল একই সাথে রাজনীতি করেছে। কঠিনটা কিন্তু বিএনপির না, কঠিনটা ছিল ক্ষমতা, উদ্যোগটা নেওয়ার কথা ক্ষমতাসীনদের, তখন আওয়ামী লীগের। এখানেও মনে করি যে যেহেতু বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং তারা যে কোনো আইন পাশ করে ফেলতে পারবে বিরোধী দলের উপস্থিতি ছাড়াই, সেটা করবে না বিরোধী দলকে আলোচনায় নিয়ে সে আস্থায় এনে, যেমন সরকারি দলের যারা নেতারা যা বলার চেষ্টা করছেন যে আপত্তি সহ, মানে জুলাই সনদে যে নোট অফ ডিসেন্ট আছে আমাদের, সেটা সহ আমরা বাস্তবায়ন করব, অর্থাৎ ওই অংশটা তারা করবেন না। কিন্তু সাংবিধানিক আদেশে আবার ওই আপত্তির কথাটা, সেক্ষেত্রে হ্যাঁ ভোটেরও একটা প্রভাব কথা তারা বলেন, যেহেতু গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। গণভোটে হ্যাঁ ভোট, আবার 2টা ভোট হয়েছে। তো
এই ভোটটা কি নাকচ হয়ে গেল জাতীয় সংসদ সদস্য হিসাবে? আবার জাতীয় সংসদকে কেউ কি ডিকটেট করতে পারে? আমার তো মনে হয় যে কেউ পারেন না। আবার ওখানে আছে যে জাতীয় জুলাই সনদ সবার উপরে হবে। তো সবটা এক ধরনের গোজামিল দেওয়ার চেষ্টা হয়েছিল। এখন এই গোজামিলে কামরুজ্জামান রতন ভাই, আমি আপনার কাছে আসতে চাই। সোহরাব হাসান বলছেন যে সবকিছু মিলে একটা গোজামিলের অবস্থাতে আছে। এই পুরো অবস্থা নিয়ে বিএনপি আসলে কতটা চাপে আছে বা আদৌ কোনো চাপে আছে কিনা? ধন্যবাদ আপনাকে শশী ভাই দিলাম, আর আমার সৌরভ ভাই সিনিয়র আমার সাংবাদিক, ধন্যবাদ। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে, আজকের এই যে আলোচনাটার নামই কিন্তু স্বাধীন সংলাপ। আর উনি কথা বলেছেন স্বাধীনভাবে, এইখানেও কথা বলবো, পার্লামেন্টেও কথা বলবো। তো যদি আমি স্বাধীনভাবে এবং সত্য কথাটা বলি, তাহলে আমি এক কথাই বলে দিই, আমাদের পার্লামেন্ট পার্টির মিটিংয়ে এই জুলাই সনদ বা এখন যেটা নিয়ে ডিসপিউটেড আপনারা বলছেন, ওইখানে স্পষ্ট আমাদের হাউজে যেটা কথা হয়েছে যে এইটা আমাদের একটা পদ্ধতিগত একটা সিস্টেমের ব্যাপার, আমরা কখন করব এটা আমাদের নীতিগতভাবে আমাদের ইনার হাউজে একটা কথা হবে। তো যেইখানে এবং এইটা নিয়ে আমরা যারা জুনিয়র, যারা প্রথমবারের মতো আমরা পার্লামেন্টে আসছি বা পার্লামেন্ট আমার মিটিংয়ে যারা আমরা গিয়ে কথা বলবো, যেহেতু এটা নিয়ে আমাদের একটা পর্ষদ আছে। পর্ষদ বলতে এইটা নিয়ে কিন্তু 86টা কিন্তু মিটিং হয়েছে এবং দাবিও কিন্তু এরকমই ছিল। দিনের পর দিন আমাদের এখানে একটা পর্ষদ ডক্টর ইউনূস সাহেবের সাথে ভাই, আমি একটু সহজ করে দিই, মানে বিএনপি সরকার, তাহলে তো সংবিধান সংস্কার হচ্ছে প্রথমত নাকি? আমি যে ভিতরে কথা শুনেছি সংবিধান সংস্কার হচ্ছে না, এরকম কোন শব্দ আমি আমাদের হাউসে এখন হলো মানে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি যেই সনদে স্বাক্ষর করেছিল সেই অনুযায়ী হবে নাকি বিরোধী দলের মত অনুযায়ী হবে? আপনি দেখেন এনসিপি কিন্তু প্রথম কিন্তু জুলাই সনদ ওরা সাইন করেনি, বাট নির্বাচনে এই যে ওরা পার্লামেন্টে ঢোকার আগে 3 দিন আগে তারাও কিন্তু জুলাই সনদে সাইন করেছে। এবং কি ওইখানে জুলাই সনদে যেদিন ঐতিহাসিকভাবে আমাদের সংসদ ভবনের প্লাজা যেটা সাইন করলো, ওইখানে তো বিএনপি প্রথম সাইন করেছে, পরে জামাত ইসলামও করেছে। তো সেইখানে ওই 30টাকে নিয়ে তো আমাদের কোনো কথাই নেই। তার মানে ওইটা তো অলরেডি বিন সেটেলড, ওই সেটেলড ইস্যু। এখন নোট অফ ডিসেন্ট নিয়ে বা পরবর্তী পদ্ধতিগতভাবে যেটা সংসদে আলোচনার ভিত্তিতে, যেটা পরবর্তীতে এটা নিয়ে যে আর কোনো প্রশ্ন না আসে, এইটাই নীতিগতভাবে কিছু ডিসিশন। এটা আমি মনে করবো জামাত ইসলাম সহকারে এনসিপির যারা ভাইরা আছে, আমার মনে হয় যে এইটা সংসদের ভিতরে কথা হবে এবং আমাদের মধ্যে যে সমঝোতাটা আছে জামাতের সাথে এবং বিএনপির যে কথাবার্তাতে এখনো তো সবকিছু, ওদিকে দেখেন প্রথম আমাদের পার্লামেন্টের ভিতরে যে মিটিংটা হলো কি সৌহার্দ্যপূর্ণ। সুতরাং এত সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে রাজপথে এখনই কোনো আন্দোলন গড়াবে, ইস্যুটা তো আমি ওরকমভাবে দেখছি না। এবং আমাদের কাছে এরকম কোনো মানে এমন কোন ইস্যু বা এরকম কোনো সম্পর্কের ক্ষেত্র আছেন আপনার সাথে আমার সম্পর্ক আছে, কালকে হুট করে তো আপনি আমার বিরুদ্ধে কথা সম্পর্ক আসলে এতটা ভালো, মানে 11 দিনেও মানে আমরা তো গণতন্ত্রের অংশীদার হিসেবে একদিকে তারা বলে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আবার একদিকে বলে যে আমরা বৃহত্তর স্বার্থে মেনে নিলাম। মানে এতেই বোঝা যায় যে দুই দলের মধ্যে সম্পর্ক খুবই ভালো। একটা বলা আর করার জন্য কম, রাজপথকে প্রকম্পিত করার মতো এখনো ওই ধরনের কোনো ইস্যু তৈরি হয়নি বা এইটা নিয়ে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এরকম কোনো বইতে আসেনি যেটা নিয়ে আমরা রাজপথে কালকে আমরা পড়বো বা রাজপথ নিয়ে প্রকম্পিতের কারণে আমরা খুব ভীত হয়ে যাবো। এরকম না। অসংখ্য ধন্যবাদ। আবারও মানে ত্রয়োদশ সংসদ অধিবেশনের প্রথম দিনের প্রসঙ্গে আসতে চাই। সোহরাব হাসান, আপনার কাছে মানে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ তো আপনি শুনেছেন। রাষ্ট্রপতি ভাষণে যা বলবেন অনেকটা অনুমতি ছিল যে তিনি এটাই বলবেন, এবং এখন এই ভাষণের উপরে আপনি জানেন যে 50 ঘন্টা আলোচনা হবে। তো রাষ্ট্রপতির ভাষণ তো আপনি শুনলেন, মানে তাৎপর্যটা আসলে কি সহজে বলেন তো? না, এটা তো আমি আজকে কিন্তু লিখেছি প্রথম আলোতে যে আওয়ামী রাষ্ট্রপতির বিএনপি বয়ান। মানে আমাদের সংসদীয় গণতন্ত্রের কথা বলি আমরা, এই জুলাই সনদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে, কিন্তু এই যে বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বর্জন করলেন, কিন্তু তারা কিন্তু এটা বললেন না যে কেন তিনি দলীয় এই ক্ষমতাসীন দলের লিখিত ভাষণ পড়বেন, এটা ব্যাপারে কিন্তু আপত্তি করেনি। অর্থাৎ তারা ক্ষমতায় থাকলে তাহলে এই রাষ্ট্রপতিকে দিয়েই এরকম আরেকটি ভাষণ লেখাতেন। প্রথম বিচার্য বিষয় হচ্ছে যে রাষ্ট্রপতি কি ভাষণ দিবেন, তিনি তার বুদ্ধি বিবেক দ্বারা ভাষণ দিবেন না দলীয় ভাষণ দিবেন। এখন আমরা পরবর্তীকালে এটা আওয়ামী লীগ সরকারই সম্ভবত আওয়ামী লীগ সরকারই করেছে, রাষ্ট্রপতি যে ভাষণ দেবে সেটি মন্ত্রিপরিষদের অনুমোদন নিতে হবে। আমি মনে করি যে এটা গণতান্ত্রিক না, কারণ রাষ্ট্রপতি তার মানে কি বলে
তার স্বাধীন, তার ইচ্ছে মতো কথা বলতে পারবেন না। তিনি বিরোধী দলকেও, তার কথা তো বিরোধী দলও শুনবে, সরকারি দলও শুনবে, আবার সবগুলোই যে শুনবে তাও না। রতন ভাই বলছিলেন যে বড় বিরোধ দেখেন না, কিন্তু দুইটা বিষয়ে কিন্তু বিরোধ আছে। এখন এ ব্যাপারে বিএনপি কিন্তু স্পষ্ট করেনি এখনো। একটা হচ্ছে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতিকে বিএনপি বা এনসিপি মানে তারা মানেন না, তারা রাষ্ট্রপতির অবসরণ চান। এখন এটা কিভাবে হবে? বিএনপি সমর্থন করলেই অভিশংসন হতে পারে। আর একটা হতে পারে, যেমন রাষ্ট্রপতি নিজেও বলেছিলেন নির্বাচনের আগে, যদি বিএনপি না, যদি নির্বাচিত প্রতিনিধিরা না চান আমি থাকবো না, এটি হতে পারে। রাষ্ট্রপতি যেহেতু এখনো আছে, হ্যাঁ, তাহলে তো এখন- সরকার নিশ্চয়ই এখন চাচ্ছে। বিএনপির মনটা বোঝা যাচ্ছে না, কারণ আমরা যা সংবাদ না, মাধ্যমে রাষ্ট্রপতি দেখছি- যেহেতু এখনো পদত্যাগ করেননি, যেমনটা তিনি আগে বলেছিলেন, তাহলে তো বিএনপির মন বোঝা যাচ্ছে যে বিএনপি চাচ্ছে রাষ্ট্রপতি থাকুক। আচ্ছা, যদি থাকে এটা বিরোধী দল মানবে কিনা? এখানে কিন্তু জুলাই সনদের কোনো বিষয়ও নেই, কারণ জুলাই সনদের লেখা নাই যে নির্বাচনের পর দিনে রাষ্ট্রপতি চলে যাবেন বা রাষ্ট্রপতি থাকবেন, এটি একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে উচ্চকক্ষ। এখন বিএনপি যেখানে বিএনপি যেখানে আপত্তি জানিয়েছে যে নিম্নকক্ষের ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্বাচিত হবে, বিএনপি এখানে কিন্তু তাদের বিএনপির মধ্যে আপত্তি আছে, আসনের অনুপাতে হবে। আসনের ভিত্তিতে। এখন এই দুটো বিষয়ে আমার মনে হয় যে সরকারি দল বিরোধী দলের মধ্যে বৈঠক হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত, এবং একটা সমঝোতায় পৌঁছানো। কোনটা ভালো মন্দের চেয়েও মানে কোনটা গণতান্ত্রিক অগণতান্ত্রিক তো বিষয় আছেই, গণতান্ত্রিক মানে বিষয়ে- আমাদের আশা থাকবে অন্তত ফয়সালাটা সংসদে একটা- হলেই একটা ভালো। সংসদে হোক, হ্যাঁ, কিন্তু সংসদে হওয়ার ক্ষেত্রে আবার সমস্যা আছে। সেখানেও কিন্তু ক্ষমতাসীন দলের সদিচ্ছা থাকতে হবে যে আমরা এই সমাধানটা করতে করতে চাই। চাই। কারণ যেমন অভিশংসন, বিরোধী দল অভিশংসন আনলো রাষ্ট্রপতির বিরুদ্ধে, বিএনপি সমর্থন না করলে পাশ হবে না। পাশ না হলে তাহলে তো তাদের এখন যে আন্দোলনের যুক্তিতর্ক দিচ্ছে, তখন ওইটাও থাকবে না যে সংসদে, জাতীয় সংসদ নাকচ করে দিয়েছে। এরকম এর আগেও কিন্তু অনেক সময় হয়েছে। হয়েছে সরকারের বিরুদ্ধে। বিএনপি যখন ক্ষমতায়, আওয়ামী লীগ একবার টু থার্ড মেজরিটি নিয়ে সংসদ গঠিত হলে ব্যাপারগুলো আসলে শেষ পর্যন্ত এমনই দাঁড়ায়। এটাই দাঁড়ায়। আর দ্বিতীয় হচ্ছে যে ওইটার সমাধান হবে সংরক্ষিত নারী আসন, আর সেটা তো আসনের ভিত্তিতেই হবে, আর সেটার সমস্যা না। এই দুইটা বিষয়ে আমি জানি না যে রতন ভাইদের যে সংসদীয় যে সভা হয়েছে সেখানে আলোচনা হয়েছে। মানে এই দুটো বিষয়ে কামরুজ্জামান রতন, আপনি আপনার মতামত তো দিবেন, তবে সৌরভ ভাইয়ের কথার প্রসঙ্গ ধরেই বলতে চাই, মানে আওয়ামী লীগের আমলে বানানো একটা নিয়ম অনুযায়ী বিএনপি সরকার তার অনুমোদিত ভাষণ রাষ্ট্রপতিকে পড়তে বাধ্য করলো, বা রাষ্ট্রপতি তার পড়লেন। মানে এই নিয়মের থেকে বিএনপি বের হলো না কেন? মানে সৌরভ ভাই আজকে বলছিলেন, তার কলামের কথা তিনি যখন বললেন, আমি সেখান থেকে একটু পড়ি। মানে রাষ্ট্রপতি পদটি সর্বোচ্চ সম্মান ও মর্যাদার প্রতীক, এই পদে যারা আসীন হন তাদেরও সেই মর্যাদা মান সম্মান নিয়ে থাকা উচিত। আমাদের দেশের রাষ্ট্রপতি পদটিকে বরাবর আজ্ঞাবহ করে রাখা হয়। মানে বিএনপিও একটা আজ্ঞাবহ রাষ্ট্রপতি যাচ্ছে। এখানে আমি তো আবার সেই সত্য কথায় যেতে হবে আমাকে। আমাদের পার্লামেন্ট মিটিংয়ে যেগুলো বলেছে, এই যে আপনি যে ইস্যুটা নিয়ে বারবার বলছেন, এখন আমাদের সিনিয়ররা বলছে এটা নিয়ে তোমরা যারা টকশো করো বা কোনো বক্তৃতায় এই ধরনের কোনো কথা নিয়ে আপাতত তোমরা কোনো কথা বলবে না, এটা আমাদের চাপ। মানে কড়া এইটা- সত্য হয়ে এইটা যায় বলবেন একেবারে না। 100% সত্য কথাটা আমি বললাম। সুতরাং আমি এখন যেটা বলবো ইনিয়ে বিনিয়ে আমাকে বললো তাহলে কিছু মিথ্যা আশ্রয় নিতে হবে, মানে সময় কথার ফুলঝুরি আমাকে মানে দিতে হলে BNP আমি তার মানে বিএনপি নেতৃত্ব এটা বোঝা চাচ্ছেন, এটা একটু সময় নিতে চাচ্ছে তার। না না, আমি যেটা বলছি স্পষ্ট দুটা জিনিস। অলরেডি তো জুলাই সনদ থেকে যেখানে 30টা সাইন হয়ে গেছে সবার সম্মিলিত, ওইটা নিয়ে তো কথা নেই। এখন নোট অফ ডিসেন্ট নিয়ে পার্লামেন্টে ডিবেট হবে। ওই ডিবেটের পরে এখন একটা জিনিস বিএনপি চাচ্ছে না, সত্যিকার অর্থে এই চুপ্পুকে সরানো নিয়ে এখানে কিন্তু অনেক, সৌরভ ভাই আপনি স্বীকার করবেন, হয়তো অবশ্যই করবেন, না, স্পষ্টভাষী একটা মানুষ। সময় আমরা তো শুনেছি না, যে এটা এখানে অনেক সাংবিধানিক game হয়েছে। সংকট তৈরি হবে। না, হ্যাঁ, জাতীয় এখনো সংকট কি তৈরি সেই এবং সংকট এখানে আছে? অনেক খেলোয়াড় ছিল এইটার সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক মন্ত্রী এটার সাথে জড়িত ছিল। আমি জানি, এখন আমার বলতে দ্বিধা নেই। সুতরাং এগুলো আমার দল জানে। একটা দলকে, একটা দেশকে এইরকম অরক্ষিত অবস্থায় ফেলে দেওয়া যাবে না। আমি আবারও বলছি, এইটা আমি স্পষ্ট করে বলছি, সংবিধানের ভিতরে থেকে এই শাহাবুদ্দিন ওনাকে রেখে বিএনপি নিশ্চয়ই এমন কোনো কাজ করবে না যেটা নিয়ে কোনো ইস্যু তৈরি হইতে পারে। আর গতানুগতিক
গতানুগতিক শাহাবুদ্দিন সাহেব যা করেছে এইটা কোনো রাষ্ট্রপতি নয়, বাংলাদেশের কোনো যে ব্যক্তিত্ববান যদি কোনো মানুষ মিনিমাম যদি তার ব্যক্তিত্ব থেকে থাকে, তাকে আপনি তো জানি কি করেছে। আমি আপনাকে একটা কথা জেনে বলি সোহরাব ভাই, তার এক আত্মীয় আছে গাড়ির ব্যবসায়ী, আমি নামটা না বলি, সে এই মানে 5ই আগস্ট পরে সে 3 মাস জেল কেটেছে। সে আমি সহকারে আমার সাথে আরেকটা আমার ছোট ভাই ছিল ওইখানে, ওই গাড়ি মালিক, তার সাথে আত্মীয়তার সম্পর্ক। সে হলো আপনার, তার নাম হলো আসলাম, আপনার কার সিলেকশনের, আপনার আমার বলতে দ্বিধা নেই। সে আমাকে যেতে বলছে রাজপথে ঘুরে টুরে কোনো লাভ নেই, আমার মামার কাছে মানে আপনাদের নেতৃবৃন্দ যেতে বলেন 50-60 নিয়ে বিরোধী দল হতে চান। এই শাহাবুদ্দিনের ভাইগনা যাকে নিয়ে সে হজে গেছে প্রথম রাষ্ট্রপতি হওয়ার পরে, এই ছবি আপনাকে আমি দেখাতে পারবো, ওই ব্যক্তি আমাকে বলেছে। আর বাকিটা আওয়ামী লীগের মতো সংগঠন এত পোর খাওয়া স্বাধীনতা সংগ্রামে এত ধ্বজাধারী ব্যক্তি হিসেবে তার নিজেদেরকে ইয়ে করে, ওইখানে তাদেরকে কাউকে না বানিয়ে তাকে বানিয়েছে কি সংবিধানকে কি সমুজ্জ্বল বা সুরক্ষিত করার জন্য বাংলাদেশকে বানিয়েছে একটা পাপেট। তাকে দিয়ে যার মানে যেন তেনভাবে ক্ষমতা থাকতে হবে, যেন তেনভাবে বাংলাদেশের গণতন্ত্রের সবক দিতে হবে, এই জন্য তাকে বানিয়েছিল। মানে এখন সে যা তার মুখ দিয়ে বলছে, আমি জানি না দিন শেষে তার চামড়া বাঁচবে কিনা, দিন শেষে তার চেয়ার রক্ষা হবে কিনা। আমাদের দর্শক যারা দেখছেন তাদের হয়তো মনে হতেই পারে সেই একই পুতুল নাচে এখন বিএনপি শামিল হয়েছে কিনা। আমি বিএনপি তাকে নিয়ে অন্তত পুতুল নাচ এটা মানে করাবেন, এটা নৈতিক স্খলিত লোককে নিয়ে আমাদের সঙ্গে বিএনপি করাবেন। যুক্ত হয়েছেন টেলিফোনে। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মুক্তার আলী বগুড়া সাধারণপুর থেকে বলছিলাম। জি বলুন। আমি কামরুজ্জামান রতন ভাইয়ের কাছে আমার প্রশ্ন আমার, জি সেটা হচ্ছে কি যে আপনি হলো 5 তারিখের পরে কয়েক হাজার কোটি টাকা খরচ করে একটা নির্বাচন হলো, সরকারের বয়স খুবই অল্প সময়। এখন আমরা শুনতেছি যে বিরোধী দল খুব শক্তিশালী, বিরোধী দল খুব শক্তিশালী। বিএনপি কি সংসদে এই 5 বছর প্রতিনিধিত্ব করতে পারবে কি না এই শক্তিশালী বিরোধী দলের কাছে? এটা আমার একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, বিরোধী দল এবং সরকার এই যে আমাদের গলার কাটা রোহিঙ্গা, একটা লোক এই বিষয়ে কোন সরকারি দল বিরোধী দল কেউ কথা বলে না, তাদেরকে তাদের দেশে পাঠান, এই বিষয়ে কেউ কথা বলে না। কিন্তু জনগণ কিন্তু চাচ্ছে উন্নয়ন চায়, কিন্তু এত তর্ক। অসংখ্য ধন্যবাদ মুক্তার আলী ভাই, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। যেহেতু মানে রতন ভাই আপনার কাছে প্রশ্ন, বিরোধী দল এত শক্তিশালী হলে 5 বছর কি মেয়াদ পূর্ণ করতে পারবে কিনা, কতটা কনফিডেন্ট? না এইরকম এখনই হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর তো আমার কাছে জানা নেই, কিন্তু আমি আপনাকে বলি বাংলাদেশের এটা তো আর আমি ডামির নির্বাচন না, আর 154 মানে একেবারে বিনা ভোটে নির্বাচিত সরকার না। বাংলাদেশের পৃথিবীর মানুষ জানে যে কিভাবে নির্বাচিত সরকার এবং একটা শক্তিশালী জনগণের ভোটে নির্বাচিত। সুতরাং কারো দয়া দাক্ষিণ্যে এবং এইসব মানে যারা নীতি বিবর্জিত লোক তাদেরকে এই রাষ্ট্রপতি রেখে মানে আবার এখন কারো যে রক্তচক্ষুর ভয়ে মানে আমাদের অনেক কিছু আমাদের সংবিধানের বাইরে গিয়ে বা আমরা ওই যে সংখ্যাগরিষ্ঠ এই জোরে বিএনপি চালাবে না। আপনি দেখেন তারেক আমাদের যে মাননীয় সম্মানিত আমাদের প্রধানমন্ত্রী, ওনার স্টেপগুলো দেখেন তো, এই যে দেখেন আমাদের দাগ এখন শুকায়নি। আপনি দেখেন ওনার এই যে আমাদের মানে পরিবারের যে আমাদের কার্ডগুলো দেওয়া কৃষি কার্ড, আজকে আলেমুল আমাদের যে সম্মান দিয়ে ঈদের পূর্বেই আজকে কয়দিন গভর্নমেন্ট 15 দিনের গভর্নমেন্ট তারা কমিটমেন্টগুলো কিভাবে ফুলফিল করছে, উনি দিন রাত পরিশ্রম করছে এবং মন্ত্রীদেরকে এইভাবে সাজিয়ে ওনার যে টিমটাকে ওইভাবে জনমুখী করে জনগণকে সেবা দেওয়ার জন্য মনোবৃত্তি নিয়ে আমাদের সম্মানিত আমাদের যে আপনাদের যে অগ্রযাত্রা সেখানে আসলে মানে হোঁচট খেলেও অন্তত পতনের কোনো সম্ভাবনা 5 বছরের আগে দেখছেন না। না না পতনের কথা আমি বলছি না, থেকে আপনারা উস্কানি দিচ্ছেন বা এইভাবে আপনারা মানুষকে দর্শক যেহেতু বলছিলেন যে এত শক্তিশালী বিরোধী দল নিয়ে আপনারা ভীত কিনা, একজনের কথা শুনছেন, দর্শক তো আরো অনেক আছে, সবার মতামত আপনারা শুনুন। ঠিক আছে সৌরভ হাসান ভাই আপনার কাছে আসতে চাই, একজন দর্শক প্রশ্ন করেছিলেন দুটি বিষয়ে, মানে বিরোধী দল কতটা শক্তিশালী, তাকে কিভাবে সামলাবে, রতন ভাই সেটার উত্তর দিলেন। রোহিঙ্গা প্রসঙ্গেও তিনি, যদিও আজকের সরাসরি বিষয় নয়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও রোহিঙ্গা নিয়ে অনেক রকমের কথাবার্তা আমরা শুনেছি, ফলাফল এখন পর্যন্ত ঠিক দৃশ্যমান নয়। আমি খুব সংক্ষেপে জানতে চাই, এই প্রশ্নের পরে মূল প্রশ্নে আসব, রোহিঙ্গার ব্যাপারটিকে নিয়ে বর্তমান যে সরকার, আপনার কি মনে হয় এটার কি কোনো ধরনের অগ্রগতির সম্ভাবনা আছে? না, অগ্রগতি তো নাই, বরং অবনতি আসছে। প্রথম হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান যে আশা দেখিয়েছিলেন যে এরা ফিরে যাবে, পরে যে ঈদ করবে, সেই ঈদই আসছে আর কি সামনে।
সেই ঈদ না না এক ঈদ বোধহয় পার চলে হয়ে গেছে, গেছে। এক না, ঈদ পার হয়ে গেছে। আমি ধরে নিয়েছিলাম রোজার ঈদের কথাই আচ্ছা, বলছেন। বিষয়টি হলো যে খুব কঠিন এটি, আমরা এবং শুধু সরকারের উপরে নির্ভর করবে না, এর মধ্যে আমাদের কি বলে ভূ রাজনৈতিক যে টানাপোড়েন, তারপর আঞ্চলিক শক্তি, আন্তর্জাতিক শক্তি, এগুলোর সমর্থন ছাড়া এটি কোনোভাবেই সম্ভব নয়। এবং মিয়ানমারে ইতিমধ্যে যেভাবেই হোক একটা অস্থিরতা চলছে। তথাকথিত নির্বাচন হয়েছে। না, মিয়ানমারের সরকার বরং আগের চেয়ে কিন্তু শক্ত অবস্থানে, এমনকি রাখাইনে আগে তারা যতটা দুর্বল ছিল, অর্থাৎ আরাকান আর্মি যতটা দখল করেছিল তার থেকে অনেকগুলো কিন্তু তারা অনেক শহর তারা পুনর্দখল করতে আবার পেরেছে। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও বিভিন্ন ধরনের এখন তৎপরতা যেটা হচ্ছে চলছে। যে ওই ওর চেয়েও ভয় এই রোহিঙ্গারা আসে, এটা যেমন একটা সমস্যা, তার চেয়েও বড় সমস্যা এই রোহিঙ্গাদের কেন্দ্র করে সেখানে অস্ত্র ও মাদকের ব্যবসা, যা রোহিঙ্গা আমরা বললাম যে পার্বত্য কি বলে কক্সবাজারে মানুষকে প্রত্যক্ষভাবে দেশের ক্ষতিগ্রস্ত আভ্যন্তরীণ করেছে। আইন শৃঙ্খলার একটা হুমকি। না, পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনার অর্থনৈতিক চাপ সবটাই বাড়িয়ে দিয়েছে। এখন এটি কি বলতে হবে যে এটি কূটনৈতিক তৎপরতা বাড়ানো, এবং সেক্ষেত্রে ভারত, চীন আমাদের সহায়তা করতে পারে, কিন্তু তারা করবে কিনা সে ব্যাপারে তো সংশয় রয়ে গেছে। কারণ মানে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এককালের, তারপরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, 18 মাসে কিছু হয়নি, 18 মাসে ভরসা রাখতে পারি কিনা? 18 মাসে শেষ বরং করতে চাই আলোচনা। 18 লাখ নতুন 18 লাখ তো না, ওই 1 লাখের মতো, 1 লাখের মতো, আগে তো 1.5 লাখের মতো। তো যেখানে 12 লাখ ছিল তার সঙ্গে 1.5 লাখ যোগ হয়েছে, এবং এই যে পরিবারগুলো এখানে আসছে তাদের সেখানে জনসংখ্যা বেড়েছে, মানে একটা ভয়াবহ অবস্থা। এখন যদি অন্য দেশের মতো আমরা যদি রাজি করাতে পারি, যেসব পৃথিবীর অনেক দেশই আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, কিন্তু মানে পথটা এতটা সহজ না এবং খুব একেবারেই সহজ না, খুবই কঠিন। আমি আর একই সঙ্গে যে কথাটি বলছেন ওই দর্শক, রোহিঙ্গা সংকট যেমন খুবই আমাদের ভাবাচ্ছে বা উদ্বিগ্ন করছে, একইভাবে এই মুহূর্তে ইরানের উপর যে চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ, সেখানেও কিন্তু আমরা জ্বালানি সংকট নাহলে কাটালাম। প্রথমত জ্বালানির দাম বেড়েছে, সেখানে আমাদের প্রায় 60 লাখ কর্মী, ওইখানে যুদ্ধ যদি প্রলম্বিত হয় অনেকে চাকরি হারাবেন, মানে আমাদের রেমিটেন্স রিজার্ভ, মানে বহুমুখী সমস্যা হবে। মানে বিশদ আসলে আলোচনার দাবি রাখে, সেই আলোচনা আমরা নিশ্চয়ই আরেকদিন করব। আজকের প্রসঙ্গে আবারও আসতে চাই। সৌরভ ভাই, আপনি আপনার লেখাতে যেমনটি বলছিলেন যে রাষ্ট্রপতি পদটাকে বরাবর আজ্ঞাবহ করে রাখা হয়েছে, জুলাই সনদে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে। মানে আমি আপনার কাছে জানতে চাই, আপনার কি মনে হচ্ছে, বিএনপি কি আসলেই চায় রাষ্ট্রপতি আরো বেশি স্বতন্ত্র, আরো বেশি শক্তিশালী হোক, কিংবা খোদ রাষ্ট্রপতি তিনি নিজে কি চান আরো বেশি মর্যাদাবান হয়ে উঠবেন? না, রাষ্ট্রপতি এখন যে রাষ্ট্রপতি আছে তাকে সামনে রেখে তো আমরা কথাগুলো বলছি, আমরা ভবিষ্যতে যারা আসবেন, বিষয় হচ্ছে এটি কিন্তু অতীতে যে সকল রাষ্ট্রপতি যা নজির রেখেছেন সেগুলোর উপর ভিত্তি করে বলতে পারি। বিএনপির যে 31 দফা, সেখানেও কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কথা আছে। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বলতেন যে রাষ্ট্রপতির মিলাদ পড়ানো এবং কবর জিয়ারত ছাড়া রাষ্ট্রপতির কোনো কাজ নেই। আর যদিও সংবিধানে দুটি আছে যে প্রধানমন্ত্রী নিয়োগ, প্রধানমন্ত্রী তাকে নিয়োগ করতেই হবে যিনি সংখ্যাগরিষ্ঠ দলের আস্থা পাবেন, আর প্রধান বিচারপতি। আসলে আমরা রাষ্ট্রপতিকে কিভাবে দেখতে চাই? ভারতেও তো রাষ্ট্রপতি প্রায় দলীয় মনোভাবাপন্ন, কিন্তু তিনি আমাদের এরকম না যে আজ্ঞাবহ হয়ে ওঠে, একটা স্বকীয়তা বজায় রাখে, একটা স্বকীয়তা যে আবার ব্যক্তিত্বের উপরও নির্ভর করে। আমাদের এখানে যেমন শাহাবুদ্দিন সাহেব করেছেন, বিচারপতি শাহাবুদ্দিন। আবার ভারতে যদি বলেন যে এর আগে যে রাষ্ট্রপতি ছিলেন আব্দুল কালাম, হ্যাঁ, মানে এই ব্যক্তিত্ব অনেকটা কাজ করে, এবং তিনি কি করবেন কি। আব্দুল কালামকে কিন্তু দুই পক্ষই, তিনি বিজেপির সময় প্রথম নির্বাচিত হন, পরবর্তীকালে কংগ্রেসের পুরো সময়। তো এরকম যদি আমরা করতে পারি এখানেও রাষ্ট্রপতি পদটাকে, এটা দৃষ্টিভঙ্গির, শুধু যে আইন দিয়ে আইন করা না। যেমন জুলাই সনদে অনেকগুলো আছে, রাষ্ট্রপতির অনুমোদন লাগবে, রাষ্ট্রপতি তার একটা ভূমিকা থাকবে।
আর এখন তো প্রধানমন্ত্রী বা সরকারি দল ছাড়া কারো ভূমিকা থাকে না। আর সেখানে আমি মনে করি যে জুলাই সনদে অনেকগুলো যুক্তিপূর্ণ কথা, যৌক্তিক দাবির আছে, সেগুলো বিএনপি সংসদে আলোচনা হোক। আর আলোচনার ক্ষেত্রে যেটা রতন ভাই বললেন, এখন আলোচনার ক্ষেত্রে সরকারি দলকে উদার হতে হবে, যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠতা অনেক বেশি, তারা যে কোনো বিল পাশ করাতে পারবে। যেই শক্তি নিয়ে সংসদে প্রবেশ করেছেন, এত শক্তি প্রদর্শন না করে কিছুটা অন্তত আর বিরোধী দলের অবশ্যই সংসদে কেন্দ্রবিন্দু হোক, সংসদেই তারা এই কথাগুলো যে বলুক এবং একটা সমাধানে আসুক। না হলে তো আবার অনিশ্চয়তা তৈরি হবে, অস্থিরতা তৈরি হবে, যেটা কোনোভাবেই কাম্য নয় এবং বাংলাদেশ এই ভার বহন করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান রতন। আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, যদিও সেটা সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রিকই। ৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শোক প্রস্তাব গ্রহণ করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও ৪১ জন কবি, লেখক, সাংবাদিক, গবেষক, উন্নয়নকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখন এই শোক প্রস্তাব যখন গ্রহণ করা হলো, বিএনপির সংসদ সদস্যরা তো বিনা আপত্তিতেই, মানে আপনারাও গ্রহণ করলেন, তাহলে বিএনপির সাংসদরা কি বার্তা দিলেন? সংসদের রেওয়াজ অনুযায়ী এবং সাংবিধানিক পদ্ধতিকে সঠিক কাঠামোতে রাখতে গিয়ে বর্তমান এক্সিস্টিং রাষ্ট্রপতি সে একটা ভাষণ দিয়েছে। আজকে আপনি যারা প্রতিবাদ করেছে, প্রতিবাদ তো এই দেশের জন্য তো যারাই সংগ্রাম করে, দেশ নিয়ে যারা চিন্তা করে, সবারই তো অধিকার আছে তার জায়গা থেকে। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে কথা বলছি না, মানে যে শোক প্রস্তাবের উপর বলছেন যে আসলে এখানে দণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের সময় যারা দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন তাদের নামেও সংসদে শোক প্রস্তাব আনা হয়েছিল। বিএনপির সাংসদরা কোনো ধরনের আপত্তি না জানিয়ে সেটাও গ্রহণ করেছেন। তাহলে কি আমি বলবো যে আওয়ামী লীগের আমলে যতগুলো বিচার হয়েছে সবগুলো সঠিক হয়েছিল? আন্তর্জাতিক ট্রাইব্যুনালেও আমরা জানি এটাকে ম্যানিপুলেট করা হয়েছে, এবং এইটার সময় তারাও কিন্তু তখন এই জামাত ইসলাম বলতে দ্বিধানি, তারা কিন্তু তখন এই বিচারটাকে মানেনি। এবং সর্বশেষ দেখেন আজহারুল ইসলাম, সে কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে তার ওই নির্মম তার উপর অবিচার হয়েছে, সে কিন্তু একটা বয়ান দিয়েছেন। সুতরাং আমি মনে করব যে যার যার অবস্থান থেকে আওয়ামী লীগের বিচারের উপর দিয়ে আমি যদি মনে করি যে তারা সঠিক বিচার করেছে এবং যেটা তারা দণ্ডায়িত হয়েছে, তাহলে তো আমার বেগম খালেদা জিয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো মানে দণ্ডে দণ্ডিত হয়েছিলেন, তার মানে এটা কি আমি তাদেরকে জাস্টিফাই করব? আওয়ামী লীগের যা করেছে ক্ষমতায় থাকার জন্য তারা এটা করেছে, তারা আইন নিজের পকেটে রেখেছে। প্রধানমন্ত্রী যে ছিল ওই তৎকালীন ফ্যাসিস্ট, ওই ফাঁসিকি গণতন্ত্রের যে প্রবক্তা, তার ইচ্ছা শক্তির উপর বাংলাদেশের রায় হয়েছে, আর বাংলাদেশের দণ্ডে দণ্ডিত হয়েছে। তাহলে ত্রুটিযুক্ত ছিল, আমি এটা তখনও মানিনি, এখন প্রমাণিত হয়েছে, এখন প্রমাণিত হয়েছে। প্রমাণিত হওয়ার কারণেই আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন এবং জনগণের ভোটে বিচার কাজ শুরু করবে ৭১ মানবতা বিরোধী অপরাধ। আপনি দেখেন বর্তমানে যতগুলো আপনি পদক্ষেপ নিয়েছে, এই বিশেষ করে ট্রাইব্যুনালের ক্ষেত্রেও, এখানে তো আপনাদের সবই দিন আলো পরিষ্কার। তাহলে তো মানে সহজ ভাষাতে ৭১ এই যাদের নামের মানে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে তারা ৭১ কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিলেন না। এটা তো আমি তো এইভাবে আপনার মধ্যে যেভাবে বললেন, আমি তো ওইটাতে একটা সাফাই শিক্ষা আমি এটা দেবো না। বলেছি এটা তারা দাবি করেছে, এটা তাদের জায়গা থেকে তারা বলেছে, একত্রিত তাদের উপর ইনজাস্ট করা হয়েছে, তাদের সঠিক রায় হয় না। যেহেতু আমাদের উপর আমাদের সর্বোচ্চ নেত্রী আমাদের বেগম খালেদা জিয়ার উপর সামান্য একটা মানে অসত্য মামলা দিয়ে ওনাকে দণ্ডিত করেছিল, তারেক রহমানকে এরকম অসত্য মামলা আমাদের উপর যেটা হয়েছে, যেহেতু ওইটাকে আমি মানব না এবং আমার উপর অবিচার করা হয়েছে, আমি আমার জায়গা থেকে বলবো মানে সেই বেনিফিট অফ সরকারের ওই সময়ের হাসিনা সরকার যা করেছে তারা একেবারে মিথ্যার উপর তারা আমাদেরকে সাজা দিয়েছে। অসংখ্য ধন্যবাদ। সুতরাং একই জায়গা থেকে জামাত যেটা বলবে এটা জামাতের কাছে কনসার্ন, এটা জামাতের কাছ থেকে আপনি উত্তরটা নেবেন। আপনি কামরুজ্জামান রতনকে শুনছিলেন, এই প্রসঙ্গে আপনার বক্তব্য শুনতে চাই। না, একটা হচ্ছে যে দেশের সর্বোচ্চ আদালতে এই রায়গুলো দিয়েছে, সেই আদালতের রায় অন্যায্য বা অসাংবিধানিক বা অন্যায়, সেটি কিন্তু আরেকটি আদালত দিয়ে প্রমাণ করতে হবে। আর যেমন ২১ আগস্টে গ্রেনেড হামলা কিন্তু সেটি হয়েছে, অগ্নিকাণ্ডে যাদের শাস্তি হয়েছে পরবর্তীকালে এই শাস্তিগুলো ঠিক হয়নি বলে আজকের প্রধানমন্ত্রী সহ অনেকেই খালাস পেয়েছে। কিন্তু এই প্রশ্নটা থেকে যায় যে গ্রেনেড হামলা তো হয়েছিল, সেখানে তো মানুষ মারা গেছে, কেউ না কেউ তো হত্যা করেছে, সেটা কারা, মানে সেটাও এখন যারা ক্ষমতা আছেন তাদেরই বের করা উচিত।
এবং বিএনপি আমলেই এই হত্যাকাণ্ড ঘটে। এখন যুদ্ধাপরাধী বিচারের বিষয়টি নিয়ে তখনও বিতর্ক, তখন যেমন বিরোধী দল ছিল তারা বিতর্ক, তারা আপত্তি জানিয়েছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন, অন্যায় বলেছেন। আবার এখন মানে অন্তর্বর্তী সরকারের সময় যে বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটা নিয়েও প্রশ্ন উঠছে এবং প্রশ্নটা আরও দৃঢ় হয়েছে এ কারণে যে সেখানকার একজন সরকার পক্ষের আইনজীবী তার বিরুদ্ধে ঘুষ চাওয়ার 1 কোটি টাকা জামিন, 1 কোটি টাকায় জামিন পাইয়ে দেবে এরকম কথোপকথন, তথ্য প্রমাণ বেরিয়ে গেছে এবং সেটা একটা সময় পর্যন্ত ধামাচাপা দেওয়ারও প্রচেষ্টা ছিল। চেষ্টা হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে। আর নতুন যে প্রধান এই ট্রাইব্যুনাল যে প্রধান প্রসিকিউটর, তিনি কিন্তু বলেছেন যে হ্যাঁ এই ধরনের ঘটনা এই বিচারকে প্রশ্নবিদ্ধ করে। এখন আমরা যেটা কথা হচ্ছে যে ধরেন নতুন আর এক সরকার আসলে এই বিচার সম্পর্কেও এই বিচার সম্পর্কেও তো প্রশ্ন, মানে আইন আর বিচারের নতুন নতুন বয়ান আমরা শুনে যাব। আমাদের সেই ক্ষমতার বদলের সঙ্গে সঙ্গে আইন বদলে যায়, বিচার বদলে যায়, এটা রোধ করা উচিত। ঠিক আছে, মানে আর এই সংসদে যে এইভাবেই প্রস্তাবটি গৃহীত হলো, মানে সেটাকেই আপনি কিভাবে দেখছেন? সেটা তো সমালোচনা হয়েছে এবং আমি মনে করি যে যদি যাদের নামের সংশোধন করা হয়েছে, এক হচ্ছে 2 ধরনের, কিন্তু এক হচ্ছে যারা সংসদ সদস্য ছিলেন তাদের একটা অগ্রাধিকার থাকে, যারা বিগত সরকারের সংসদ সদস্য তারা পরবর্তী সংসদ তাদের ব্যাপারে শোক প্রস্তাব করে, বিশিষ্ট ব্যক্তিদেরও করে, বিদেশি রাষ্ট্রনায়কদেরও করে, যেমন আয়াতুল্লাহ খামেনির করা হয়েছে, মতিয়া চৌধুরীর নামেও, হ্যাঁ মতিয়া চৌধুরীর, বা যতজন সংসদ সদস্য বলেন। আবার সংসদ সদস্যের বাইরেও অনেকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। জুলাই আন্দোলনের শহীদদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন করেনি। প্রশ্ন করেছে 71-এর যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের এবং যাদের মধ্যে অনেকে সংসদ সদস্য ছিলেন না। এটি এখন রাজনৈতিক পরিসরে তর্ক বিতর্ক হবে। আজকে বিএনপি ক্ষমতায় না থাকলে কি মানে এটি সমর্থন করতো কিনা সেই প্রশ্ন। আর যেটি দেখলাম স্পিকার মানে এটাকে বিতর্কে না যেতে দেওয়ার কারণে এবং তিনি যেতে দিতে চাননি বলে যে নাম আসছে বলে যে অন্তর্ভুক্ত হলো। আপনি জানেন যে সাংবাদিক আনিস আলমগীর আজকে জামিনে মুক্তি পেয়েছেন এবং তিনি মুক্তি পাওয়ার পর প্রথম আলো সাংবাদিককে বলছেন প্রতিক্রিয়াতে যে শুধু অন্যায় নয়, আমার সঙ্গে জুলুম করা হয়েছে, আপনি আমাকে বলতেছেন যে আমার সমালোচনা করেন, তারপর সমালোচনা করার ফলে আমাকে জেলে দিলেন, এটা তো বাটপারি। এর থেকে বড় বাটপারি গত 1000 বছরে কেউ দেখেনি। আনিস আলমগীর তাকে যেভাবে জেলে নেওয়া হয়েছিল সেই প্রসঙ্গে বলছেন, মানে অন্তর্বর্তীকালীন সরকার কি তাহলে এত বড় বাটপার ছিল? প্রথমত যে আনিস আলমগীর আমাদের সাংবাদিক বন্ধু, তিনি এতদিন জেলে ছিলেন, স্বাভাবিকভাবে তার ক্ষুব্ধ হওয়ার কথা এবং ক্ষুব্ধ হয়েছেও, আমরাও ক্ষুব্ধ, কারণ তিনি তো কথা বলার জন্য জেলে গেছেন। তার কথা যদি ভুল হয়ে থাকে সেটি তার বিরুদ্ধে সেই মানহানি বা অন্য মামলা হতে পারে। তাকে প্রথম নেওয়া হলো, তাই উনি শুধু জিমে ছিলেন, তাকে নেওয়া হলো যে ডিবি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য, কোনো বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করবেন বা ব্যাখ্যা করবেন। তারপর তিনি অবশ্য জানাচ্ছিলেন আলাপের জন্য করা হয়েছে, হয়তো আলাপের জন্য। তাই আলাপের পর দেখা গেল তাকে কারাগারে পাঠানো হলো এবং সন্ত্রাস বিরোধী মামলা। তিনি সন্ত্রাস কোথায় করলেন? এমনকি এটা তো বলবো যে আওয়ামী লীগ আমলের ডিজিটাল নিরাপত্তা আইনের চেয়ে ভয়াবহ। একজন মানুষ কথা বলছে, সমালোচনা করেছে সরকারের, তাকে এই আইনে দিলেন। এখন তিনি বাটপাড়ি কথাটা তো এটা পরবর্তীতে অবশ্য দুদকের কিছু তৎপরতাও দেখা গেল। আচ্ছা, দুদকের কথা যদি দুদকের কেউ যদি আয় ব্যয়ের হিসাবে গরমিল হয়, জানি না বর্তমান জাতীয় সংসদে অথবা উপদেষ্টা পরিষদে যারা ছিলেন তাদের আয় ব্যয়ের কতটা মিল ছিল সেটাও দেখার বিষয়। হচ্ছে দুদকের মামলাকে জামিন হবে না, দুদকের মামলাকে জেলে নিতে হবে, দুদকের মামলার শাস্তি হলে তারপর বিষয়। এবং দুদকের মামলা দেওয়া হয়েছে পরে, যেহেতু সন্ত্রাস বিরোধী আইনে মামলা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে দেশের ভিতরে বাইরে, এরপর তাকে আরেকটা মামলা দেওয়া হয়েছে। তিনি বলছেন যে এটা প্রথমত হচ্ছে যে তার এই জামিনের মধ্য দিয়ে প্রমাণিত হলো তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সে অভিযোগগুলো হচ্ছে অসত্য, মিথ্যা। দ্বিতীয়ত হচ্ছে যে শুধু আনিস আলমগীর একা না, তো এর আগে মঞ্জুরুল আলম পান্না জামিন পেয়েছেন,
আবরম শহীদ খান জামিন পেয়েছেন, তারাও সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হয়েছিল। কিন্তু 5 আগস্টের পর মানে অন্তর্বর্তী সরকার আসার পর যাদের বিরুদ্ধে, যে সাংবাদিক বন্ধুদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছিল, প্রায় 2 বছরের মতো সময় তারা এখনো জামিন এবং ছাড়া প্রায় আছে। 2 বছরের মধ্যে দেড় বছর বা কারো 1.5 বছরের 20 মাসের বেশি, মতো হয়ে যাচ্ছে। 18-20 মাস ধরে যারা কারাগারে আছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি এ পর্যন্ত। আমি এই প্রসঙ্গেই সুতরাং এই যে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, 21 টিভির যে সিও মোজাম্মেল বাবু, দুইজন কিংবা- রিপোর্টার কিংবা, 71 টিভির, কিংবা, শাকিল আহমেদ এবং রূপা, ফারজানা রূপা, মানে তাদেরকে আটক রাখার কি যুক্তি থাকতে পারে? শাহরিয়ার কবির এবং শাহরিয়ার কবির, আর আমার মনে হয়- এমনকি আবুল বারাকাত। সময় যেহেতু একেবারেই কম, আমি এই প্রসঙ্গেই কামরুজ্জামান রতন ভাই আপনার কাছে জানতে চাই, সোহরাব হাসান ভাই যে বিষয়টি অবতারণা করলেন, মানে 5 আগস্টের পরে অনেক সাংবাদিক এভাবে মানে তাদেরকে কারাগারে রাখা হয়েছে, বলা হচ্ছে যে আওয়ামী লীগের সময় তারা তোষণ করেছেন, রেসপন্সার ছিলেন, কিন্তু মানে বিএনপি সরকার এই সকল যারা এখনো সাংবাদিকরা আটক আছেন তাদের বিষয়ে কি ভাবছে? যেই মামলাগুলো দেওয়া হয়েছে সেই মামলাগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন আছে। এই আনিস আলমগীর মতো ওনার সাংবাদিক কোন সময়টা অ্যারেস্ট হলো আর কোন সময় বেরিয়ে আসলো, এটা থেকে তো বোঝা যায়। যদি তাদের ভিতর মানে তাদের বিরুদ্ধে যদি ওইরকম কোনো এলিগেশন না থাকে, আমার মনে হয় তাদের যদি কোনো সত্য এবং আইনের মধ্যে দিয়ে তারা যদি বেরিয়ে আসে, মোস্ট ওয়েলকাম। কিন্তু সৌরভ ভাইয়ের সাথে এখানে একটু বিনীতভাবে আমি একটু বলি, যে কিছু নাম বললেন বিগত দিনের সাংবাদিক ফারজানা রূপা, এই যে শাকিল, ওনারা যা করেছেন, লেসপেন্সারের তো একটা প্রকার মানে একটা স্টেজ থাকে, আমরা বলি না হ্যাঁ সে তার মতাদর্শে বা কোন কারণে তারা এইভাবে করেছে, মানে তারা যেভাবে সাংবাদিকতা ম্যানিপুলেট করে। তোষণের জবাব খুনের মামলা, সেটাও যৌক্তিক না, আমি কোন মামলা আমি বলেছি আইনগতভাবে, যেহেতু আপনি দেখেন ঠিক আনিস আছে। আলমগীর যেভাবে বেরিয়ে আসছেন, আমরা তো সেভাবে মনে তারা করি বেরিয়ে এরকম আসবেন, ভাবে আমরা- মামলা যদি অসত্য হয় তারা তারা বেরিয়ে বেরিয়ে আসবেন, আসবেন। আমরা অসংখ্য বেরিয়ে ধন্যবাদ। আসবেন। কিন্তু তাদের ওই সময় তাদের যে ভূমিকা ছিল এবং জনগণের রাজপথে আমরা যারা ছিলাম, মানে আমাদের সেটাও প্রতি বিবেচনায় তাদের নিতে যে হবে। মনোভাব ছিল, অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান রতন ওর থেকে আপনাকে। তাদের উপরে কতটুকু ইয়ে হবে ধন্যবাদ সেটা সোহরাব হাসান সময় বলে আপনাকেও দেবে। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী আয়োজনে আবার দেখা হবে, সঙ্গে থাকুন।